আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভকামনা, শুভেচ্ছা। এই বর্ষা স্নাত এই রাতের শুভেচ্ছা সবাইকে। তাই না, আষাঢ় কবিদের প্রিয় ঋতু, যারা সাহিত্যিক তাদের প্রিয় ঋতু। তো সেই আষাঢ়ের এই রাতে, যেই রাতে বিরোহিণী রাধারা অভিসারে বেরোতেন, সেরকম একটি বর্ষণ মুখর রাতে তোমাদের ক্লাসে দাঁড়িয়েছি। আশা করছি তোমরা আমার সাথে যুক্ত হচ্ছ এবং আমার ক্লাসটি উপভোগ করবে। মিজান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি বাবা মিজান। শুভ্রা স্যার কেমন আছেন? ভালো আছি। রূপক, গুড ইভিনিং স্যার। নিজের যত্ন নেবেন। আচ্ছা, মনুশঙ্কর, হ্যাঁ আদাব স্যার কেমন আছেন? রঞ্জন সরকার। অনেক অনেক শত শত কমেন্টস আসছে। তো এত কমেন্টসের উত্তর আমি দেখতে পাচ্ছি না, সব নামগুলি চলে যাচ্ছে। কার নাম যে বললি আর কোনটা যে বাদ পড়ে যায়, অনেকে তখন মাইন্ড করে যে স্যার আমাদের নাম বললো না। আসলে এত কমেন্ট একসাথে পাস করে যায় যে আমি সব নাম দেখতে পাই না। জি, লুবা আক্তার লুবা, সালামু আলাইকুম স্যার। সাদিয়া তালুকদার, মুনতাসির মামুন, মুরাদুজ্জামান, আসসালামু আলাইকুম উস্তাদ। শিষ্য মুরাদুজ্জামান, শিষ্য, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভক্ত, শিষ্য, শুভাকাঙ্ক্ষী, সাগরেদ, সবাইকে জি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আশিস চন্দ্র মোদক, গুরুদেব নমস্কার। নমস্কার আশিস। আমার আশিস নিও তুমি। হ্যাঁ, তোমার প্রতি আমার স্নেহাশিস থাকলো আশিস। মিরাজ শেখ অনিক আবার এসেছে, আষাঢ়ে আকাশ ছেয়ে বাদল দিনের কদম ফুলের শুভেচ্ছা। হ্যাঁ, ওকে, তোমাদের সবাইকে বাদল দিনের কদম ফুলের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, শুভকামনা। আমারটা বলেন স্যার। নাজমুল ইসলাম মাসুম, হ্যাঁ মাসুম, তোমারটা বললাম। আসলে যে বললাম যে এতগুলি কমেন্টস তোমরা একই সাথে করো, এতগুলি নাম একসাথে চলে যায়, আমি সব দেখতে পাই না। হ্যাঁ, এই জন্য তো অনেকের নাম বাদ পড়ে যায়, অনেকে আবার এ নিয়ে মন খারাপও করতে পারো। আসলে আমি শিক্ষার্থীদের কারো প্রতি আমার বেশি আকর্ষণ, কারো প্রতি ভালোবাসা, কারো প্রতি কম এমন না। হয়তো কাউকে কাউকে ব্যক্তিগতভাবে চিনি, সেটি ভিন্ন কথা, কিন্তু সবাইকে আমি সমানভাবে ভালোবাসি। মুক্তার খোঁজি, গুরু, হ্যাঁ শিষ্য, জিতে রাহো। আচ্ছা, তো তাহলে আমরা শুভেচ্ছা বিনিময় পর্ব শেষ করে আমরা ক্লাসে ঢুকে যাই। কারণ আজকে যেই মালকে নিয়ে আলোচনা করব, এটা একটা মহামাল, বাংলা সাহিত্যের কি একটা মহা একটা মাল আর কি। তো সেই মাল, যার সম্পর্কে একটু ক্লু দেই, দেখি আপনারা বুঝতে পারেন কিনা। দুটা ক্লু দিব। বাংলা সাহিত্যের অতি আবেগী কবি, দেখি কেউ বলতে পারেন কিনা। বাংলা সাহিত্যের অতি আবেগী একজন কবি, অতি আবেগী। জি, আমরা যাকে নিয়ে আজকে পড়ব, আমি যাকে পড়তে গেলে আমি নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়ি। যে সাহিত্যিককে ক্লাস নিতে গেলে আমি নিজেও আবেগ আপ্লুত হয়ে যাই মাঝে মাঝে, কেন হয়ে জানি না। আচ্ছা, মণিশঙ্কর নয়ন ধরে ফেলেছে। হ্যাঁ, আচ্ছা, গেট দেখছেন আপনারা যে আসলে মাল, আমারই শিষ্য এটা। শারমিন, চাঁদনি, না রবি ঠিক আবেগপ্রবণ না, রবি হচ্ছেন একটু বুদ্ধিবাদী লেখক, যদিও তার লেখার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আবেগপ্রবণ ছিল, কিন্তু অতি আবেগী হচ্ছে নজরুল। ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাই বুঝতে পারছেন আপনারা যে একজন অতি আবেগী একজন মানুষের কথা বলছি, অতি আবেগী কবি। জি, যিনি নিজের সম্পর্কে বলেছেন আমি অমিত্রস্য পুত্র। জি, তা আমরা সেই কবিকে নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে আমাদের আজকের কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, তো কোনো কথা হবে না, কোনো শব্দ হবে না, কোনো কমেন্টস হবে না, শুধু লাভ চিহ্ন উঠবে, লাইক চিহ্ন উঠবে, কান্নার চিহ্ন উঠবে, দুঃখের চিহ্ন উঠবে, বিরহের, কিন্তু কোনো কমেন্টস হবে না। জি, আজকে যে ক্লাসে ঢুকবো আমি, এই ক্লাস শুরু করার পরে কোনো কমেন্টস আমি দেখতে চাই না, কোনো কমেন্টস না। জি, কোনো প্রশ্ন থাকলে শেষে আমি নিব। জি, শেষে আমি প্রশ্ন নিব। কোনো কমেন্টসও করবেন না, কারোর সাথে ব্যক্তিগত আলাপও করবেন না, নিজেদের মধ্যেও না, আমার সাথেও না। জি,
আমি যা বলবো মন দিয়ে হৃদয় দিয়ে শ্রবণ করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে আমি শেষে গিয়ে বলবো, তখন আপনারা প্রশ্ন করবেন। জি স্যার, এই বলেন, ওই বলেন, এই পড়ান, ওই পড়ান, এগুলো আমি এখন শুনবো না। জি, শেষে গিয়ে শুনবো। ধন্যবাদ। আচ্ছা, একটু গরম পানি বা একটু ইয়ে দাও তো, একটু গরম পানি বা গরম কিছু দিতে হবে, গরম দুধ দিতে হবে। আচ্ছা, 1306 বঙ্গাব্দের কে 11 জ্যৈষ্ঠ। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ সুবহে সাদিক অর্থাৎ ফজরের আজান দিয়ে নামাজ পড়ে একজন খুব পায়চারি করছেন, অস্থির পায়চারি, নামাজেও তার আজকে মন বসছে না। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ ফজরের আজান দেওয়ার পরে, বুঝতে পারলেন, নামাজ পড়াচ্ছেন একজন, সেই যার আজ নামাজে মন বসছে না, অস্থির পায়চারি, তাড়াহুড়া করে নামাজ শেষ করে বাড়ি এলেন, এসে পায়চারি করছেন, মনের মধ্যে বিষাদ, দুঃখ, কষ্ট। জি, কে তিনি? কাজী ফকির আহমেদ। কাজী ফকির আহমেদ, বুঝতে পারলেন? তো কাজী ফকির আহমেদের মনে কেন এত সকালবেলা কষ্ট? তার স্ত্রী জাহিদা খাতুন সন্তান প্রসবের ব্যথায় কাতরাচ্ছেন। তার স্ত্রী কাজী ফকির আহমেদের স্ত্রী জাহিদা খাতুন সন্তানের প্রসব বেদনায় কাতর হয়েছেন। কিন্তু সেজন্য আসলে কাজী ফকির আহমেদের মনে এত কষ্ট, এত দুঃখ, এত অস্থিরতা নয়। এই জন্য অস্থিরতা যে এই যে শিশুর জন্মাচ্ছে, এটা হলো পঞ্চম শিশু, পঞ্চম। এর আগে আরো 4টি শিশু জন্মগ্রহণ করে মারা গেছে। কাজী ফকির আহমেদের ঘরে ইতোপূর্বে আরো 4টি শিশু ভূমিষ্ঠ হয়ে অল্প দিনের মধ্যে মারা গেছে। কাজেই পঞ্চম যে শিশুটি আসছে সে আসলে বাঁচবে কিনা, কতক্ষণ বাঁচবে, নাকি মৃত এইভাবে নানান আশঙ্কা, নানান দুশ্চিন্তায় তিনি পায়চারি করছেন। যাই হোক, এক সময় পৃথিবীর আলো ফোটার একটু একটু পূর্বেই, যে পৃথিবীতে আলো ফোটার শুরুতেই একটি ফুটফুটে সন্তান জাহেদার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো। জি, অতি ফুটফুটে, চুলগুলি কোকড়ানো, চোখ দুটি ডাগর ডাগর, এরকম একটি সুন্দর একটি বাচ্চা জন্মালো। কাজী ফকির আহমেদের মনে আরো আরো কষ্ট, আরো সংশয়, আরো দ্বিধা, কারণ খুব বেশি সুন্দর বাচ্চারা নাকি বাঁচে না। নাম রাখলেন দুখু মিয়া। নাম রাখলেন কি? দুখু মিয়া। দুখু মিয়া কেন দুখু মিয়া? দুখু মিয়া এই জন্য নাম রাখলেন যে আগের যুগে একটু খারাপ নাম যদি রাখা হয় তাহলে তাকে জমে নেয় না, বুঝতে পারলেন? নাম রাখা হতো কালি, পেঁচি, পেতনি, টেপি, পুটি, গুতি, সুসি, বুসি, এই টাইপের নাম, একটু সুন্দর মানুষের নাম। আমার ছোট ফুপুর নাম কালনি, আমার ছোট কালনি, খুবই সুন্দর ফর্সা, কিন্তু কালনির নাম কেন? এই জন্য কালনি, ওই যে বললাম যে বেশি সুন্দর হলে তার খারাপ নাম রাখা হয়, কারণ যাতে জম তাকে স্পর্শ না করে, জমের চোখ থেকে, নজর থেকে তাকে বাঁচানোর জন্য। তো দুখু মিয়া নাম দিল। এবং ওই যে দুঃখ, যে জানি না এই বাচ্চাটি কতদিন বাঁচবে। তো যাই হোক, দিন যায়, মাস যায়, ধীরে ধীরে ছোট্ট দুখু আস্তে আস্তে বেড়ে ওঠে, এবং যত বড় হয় দুখু ততই তার রূপ লাবণ্য বাড়তে থাকে। এত সুন্দর ফুটফুটে গোলগাল মুখ, মাথাটা একটু বড়, দেহের তুলনায় মাথাটা একটু বড়, আর যেহেতু কোকড়ানো, অনেক চুল, মাথাটা আরো বড় মনে হয়। গ্রামের অনেকেই তাকে ব্যঙ্গ করে ডাকে কি? ব্যাঙাচি, ব্যাঙাচি।
বুঝতে পারলেন? গ্রামের 2-4 জন ব্যঙ্গ করে ব্যঙ্গাসি ডাকে, কেউ কেউ ভালোবেসে ডাকে কি তারা খ্যাপা, কেউ কেউ ডাকে নজর আলী। তাহলে দুখুর বাল্যকালের তার নাম ছিল দুখু, কিন্তু তাকে ডাকতো কি বলে? কেউ ডাকতো নজর আলী, কেউ ডাকতো তারা খ্যাপা। তারা খ্যাপা, একটু খ্যাপাটে। ছোটবেলা থেকে নজরুল ছিলেন একটু কি, একটু খ্যাপাটে, একটু পাগলাটে, একটু মানে একটু বহেমিয়ান। তো যাই হোক, এই দুখুর নাম দুখু মিয়া, এই নামের সার্থকতা প্রতিপন্ন করতেই বুঝি মাত্র 7 বছর বয়সে, 7 পেরোতে না পেরোতে, অর্থাৎ 8-এ পা দেবার পূর্বেই 1314 বঙ্গাব্দের 7 চৈত্র মারা গেলেন কাজী ফকির আহমেদ। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ নজরুল জন্মালেন। 8 বছরে পা না দিতেই, অর্থাৎ 7 বছর পেরিয়ে 8 বছরে পা দেওয়ার আগেই 1314 বঙ্গাব্দের 7 চৈত্র পিতৃহার হলেন দুখু। কাজী ফকির আহমেদ মারা গেলেন। এবং দুখুর নামের যে সার্থকতা, দুখু মিয়া, মানুষ সত্যিই বুঝলো যে আসলেই দুখু। এখন ভাবেন যে ছোট্ট শিশু দুখু, 7 বছর বয়স, শুধু তার মা, আর কেউ নেই। তো এই দুখু খুব দুঃখে পড়ে গেল, খুবই দুঃখ তার। বাবাহীন পিতৃহীন সংসারে তার উপার্জনক্ষম কেউ নেই, কেউ নেই। কি করবে দুখু? কি করে? মায়ের প্রতি তার খুব মায়া, ছোটবেলা থেকেই মায়ের প্রতি এত ভালোবাসা। কি করবে? পাশে মসজিদ, পুরীর তো জন্মস্থানটা নিশ্চয় সবাই জানেন, জন্মস্থানটা, তাই না? বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। জানেন, এই তথ্যগুলি জানেন, তবু না লিখলে অনেকে বিরক্ত হন যে স্যার এগুলো লিখে দিল না, তাই না? বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে পরীর দিঘির পাড়। চুরুলিয়া গ্রামের জায়গাটার নাম ছিল, নিচে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু উপরে লিখতেছি আমি, পরীর দিঘির পাড়। নজরুলের যে বাড়ি, মাটির ভাঙা কুড়ে ঘর, পুকুরের এক পাশে, এই পরীর দিঘির এক পাশে, আর অপর পাশে ছিল একটি মসজিদ, যেই মসজিদে কাজী ফকির আহমেদ নামাজ পড়তেন। তো নজরুল পরীর দিঘির পাড়ে ছোটবেলায় এই দিঘির পাড়ে, দিঘির যে কাকচক্ষু জল, সে জল দেখতেন, মনের আনন্দে বসে থাকতেন। যখন বাবা মারা গেল, তার খুবই দুঃখ তার মনে। তো মসজিদে গিয়ে, মসজিদে বাবার সাথে আগে যেত, বাবা তাকে ছোটবেলায় হাত ধরে মসজিদে নিয়ে যেত। দিঘির এই পাশে নজরুলের ভাঙা কুড়ে ঘর, মাটির ঘর, আর দিঘির ওই পাশে মসজিদ। দিঘির এই পাড় দিয়ে ধরে ধরে নজরুল সেই মসজিদে যেত ছোটবেলায়। বাবা মারা যাওয়ার পরেও সে মসজিদে যাওয়া শুরু করলো, এবং মসজিদে গিয়ে কি করবে? বসে থাকতো। বাড়িতে যেহেতু তার ভালো লাগতো না, কেউ নেই, দুঃখী, অনাহারী। এবং মসজিদে যাওয়ার পেছনে আরেকটি কারণ ছিল দুঃখুর, আরেকটি লোভ ছিল তার। মসজিদে শিরনি পাওয়া যেত, মসজিদে গেলে শিরনি পাওয়া যেত। অনাহারী দুঃখু, ক্ষুধাক্লিষ্ট দুঃখু মসজিদে গিয়ে সারাদিন বসে থাকতো একটু শিরনি খাবার লোভে। বুঝতে পেরেছেন? শুক্রবার করে বেশি সিন্নি পাওয়া যায়, শুক্রবার বেশি সিন্নি পাওয়া যায়। দুঃখ করতো কি? সবার আগে যেত, গিয়ে মসজিদে ঝাড়ু মোছা করতো, মসজিদে মুছে দিত, মসজিদের জানালাগুলো মুছে দিত, কিংবা নিচের মেঝেটা মুছে দিত। তারপরে ওখানে যে কোরআন শরীফগুলি থাকতো বা অন্যান্য পুঁথিগুলো থাকতো, পুস্তকগুলো, সেগুলো মুছে দিত। তো এই ছোট দুঃখী দুঃখুকে, কিংবা এরকম অনাহারী দুঃখুকে দেখে সবার মায়া হতো। একটু বেশি করে সিন্নি দিত দুঃখুকে। দুঃখু সেই সিন্নিটা নিয়ে বাড়িতে নিয়ে আসতো, নিয়ে সে মায়ের সাথে খেত। হয়তো শুক্রবার তার মাও রান্না করতো না, রান্না করবে কি? এই সিন্নি দিয়ে হয়তো তাদের এই দিনটা সিন্নির আশায় বসে থাকতো। এইভাবে ছোটবেলা থেকে। এরপর মসজিদে তাকে ওই ঝাড়ু মোছার জন্য তাকে রাখা হলো। বললো যে নজরুল তুমি একটু ঝাড়ু মোছা করবে। নজরুল তো না, তাকে কেউ নজরুল বলে সবসময় চিনতো না।
দুঃখু মিয়া বলে চিনত। দুঃখু তুমি এই মসজিদে ঝাড়ু মোছার কাজ করবে। দুঃখু মসজিদে ঝাড়ু মোছার কাজ করতো, বিনিময়ে তাকে একটু সিন্নি বেশি করে দেওয়া হতো। কখনো কখনো মসজিদ থেকে 1-2 পয়সা করে দেওয়া হতো তাকে কখনো। এবং মসজিদের যে মৌলভী, মসজিদের যে মৌলভীর নাম আমি একটু আপনাদের বলছি, ফজলে আহমেদ। মৌলভী ফজলে আহমেদ, মৌলভী ফজলে আহমেদ। এই মসজিদের যে মৌলভী ফজলে আহমেদ, তিনি এই দুঃখুকে ভালোবেসে ফেললেন। ডাগর ডাগর চোখ, মায়াবী দুটো চোখ, এত সুন্দর মায়াবী ছেলে, এত মিষ্টি, এত মধুর ব্যবহার। মসজিদে সবার আগে আসে, সবার পরে যায়, অনেক সময় যায়ও না, সারাদিন মসজিদে বসে থাকে, মসজিদ মুছে দেয়। এবং এই হুজুর যখন মসজিদে বসে কোরআন তেলাওয়াত করেন, আরবি ফার্সি সাহিত্য পড়েন, নজরুল হা করে শোনে সেগুলি। তো ইমাম তাকে ডাকেন, বলেন যে তুমি যে আমি পড়ছি তুমি কি বুঝতে পারো, এগুলো কেন শোনো, আমার ভালো লাগে। তখন এই মৌলভী ফজলে আহমেদ দুঃখুকে আরবি ফার্সি, বুঝতে পারলেন, এগুলো পড়িয়ে বাংলা তর্জমা করে করে শোনান। দুঃখুর ভালো লাগে। দুঃখু ছোটবেলায় আরবি ফার্সি ভাষা এই মৌলভী ফজলে আহমেদের কাছে একটু একটু শিখে নিতে শুরু করলাম। ফজলে আহমেদ আরবি পড়ে, কোরআন শরীফ পড়ে, তারপরে রুবাই পড়ে, উমর খৈয়ামের পড়ে, তারপর ইকবাল বা এদের এই সমস্ত কবিদের কবিতা পড়ে। হাফিজ, পারস্যের বিখ্যাত কবি হাফিজ, ওই মৌলভী ছোটবেলা থেকে হয়তো ওইগুলি একটু একটু পড়ে। তো নজরুল ওই মসজিদে গিয়ে সেগুলি শুনে এবং মৌলভী তাকে এগুলি বাংলা করে বুঝিয়ে দেয় বা আরবি ফার্সি। এইভাবে নজরুলের আরবি ফার্সি ভাষার চর্চাটা শুরু হয়ে গেল। তো নজরুলের চাচা ছিল, তার নামও ফজলে করিম। নজরুলের প্রতিবেশী এক চাচা, প্রতিবেশীর চাচার নাম ছিল ফজলে করিম। তো সেই চাচা ফজলে করিম আরবি ফার্সি ভাষায় দক্ষ ছিলেন এবং সেই সময় তিনি মুখে মুখে কবিতা লিখতেন আরবি ফার্সি মুসলমানি বাংলায়। মুসলমানি বাংলা মানে, বুঝতে পারলেন, মুসলমানি বাংলা মানে কি, বাংলার সাথে আরবি আর ফার্সি মিশিয়ে, আরবি ফার্সি মিশানো যে বাংলা, সেই বাংলাকে বলা হতো মুসলমানি বাংলা। সেই মুসলমানি বাংলায় এই ফজলে করিম কবিতা লিখতেন। ওই পাড়ায় তার নাম ডাকছিল, পাড়ার কবি হিসাবে এই নাইম হাসান, কদুর তেল, নারকেলের তেল, একদম একদম কান মলে বের করে দেবো ক্লাস থেকে, একদম নাইম হাসান, তারপরে ফাতেমা জান্নাত সিমি, এগুলো নারকেল তেল, কদুর তেল, ফাজলামি মার্কা ক্লাসে যদি করো কান মলে ক্লাস থেকে বের করে দিব। বলেছি কোনো কমেন্টস হবে না, নিজেদের মধ্যেও না। ফাজলামি মার্কা ক্লাস করতে চাইলে আজকের ক্লাস থেকে লিভ নিতে হবে, আমাকে একদম বিরক্ত করা যাবে না। দুঃখুর শখ চাচার মতো কবিতা লিখবে, দুঃখুর শখ চাচার মতো কবিতা লিখবে। তো চাচা ফজলে করিম একটু আশ্চর্য হন, একটু মজাও পান যে ছোট্ট দুঃখু, 8 বছরের 9 বছরের দুঃখু কি করবে, চাচার মতো কবিতা লিখবে। তো কবিতা লিখবে, তো কবিতা লিখতে হলে বললো যে কবিতা লিখতে হলে তো পড়াশোনা করতে হবে, তুমি তো পড়াশোনা করো না বা পড়াশোনা করতেও পারো না। এবার দুঃখুর মনে আরো দুঃখ, সে পড়াশোনা করবে, কিন্তু পড়বে স্কুলে ভর্তি করে দিবে কে, তার তো বাবা নেই, মাকে বলতেও পারে না, মা জানে যে মা তার দুঃখী। তো যাই হোক সাহস করে মাকে একদিন বললো, কিন্তু মা কেমন করে ভর্তি করবে, কোথায় স্কুল, কেমন করে বা মা জানবে, আর স্কুলে ভর্তি করতে হলে তো টাকা পয়সা লাগে, সেটাও তো তার নাই। এইবার কি করলেন, এইবার দুঃখ কি করবে, স্কুলে ভর্তি হওয়ার টাকা নেই। তখন ঠিক হলো গ্রামে 2-1 কাছ থেকে, বাচ্চাদের কাছ থেকে, বাচ্চারা স্কুলে যায়, দেখে খুব মনে দুঃখ তার। বাচ্চারা বই এইভাবে ধরে, জানেন তো আগের যুগে বইকে কি করতো জানেন, বাচ্চারা এইভাবে বুকের মধ্যে ধরে এইভাবে স্কুলে যেত। তো নজরুলের খুবই আগ্রহ যে সে স্কুলে যাবে, কিন্তু তার বই নাই, তার বাবা নাই। তখন সে ওই বাচ্চাদের, কোনো বাচ্চাদের কাছ থেকে ছেঁড়া ফেলে দেওয়া জীর্ণ শীর্ণ বই 1-2টা কুড়িয়ে নিয়ে আসে বা চেয়ে নিয়ে এসে কখনো প্রদীপের আলোতে পড়ে, কিন্তু প্রদীপ যে জ্বালাবে সেই প্রদীপও নাই, প্রদীপ তো কেনার বা তেল কেনার টাকা নেই। কি করবে দুঃখু, কি করতো জানেন ছোট্ট দুঃখু, জোনাক পোকা ধরে
একটা বিয়েতে রাখতো, একটা পাত্রের মধ্যে, কাচের পাত্রে জোনাক পোকা ধরে ওই পাত্রের মধ্যে রেখে তার আলোতে বসে পড়ত। এইভাবে সে প্রাইমারিতে এক সময় গেল এবং প্রাইমারিতে এক সময় নিম্ন প্রাইমারি ক্লাস 3 পাশ করে ফেললো। এইভাবে মানুষের বইটই চেয়ে নিজেই ওই পাশের যে স্কুল সেখানে গিয়ে নিম্ন প্রাইমারি পাশ করে ফেললো। নিম্ন প্রাইমারি পাশ করে ফেললো, কিন্তু কি করবে, এর মধ্যে যখন প্রাইমারিতে পড়াশোনা শুরু করছে এই ফাঁকে ফাঁকে ওই যে চাচার মতো 1-2টা ছড়া লেখে, মুখে মুখে ছড়া কাটে, ঠিক আছে। তো গ্রামের মানুষ তো খুব খুশি, চাচাকে দেখায়, চাচা খুবই খুশি, তাই তো নজরুল দুঃখু তো ভালো কবিতা লিখছে। গ্রামেও আস্তে আস্তে ছড়িয়ে যায় যে ফকিরের ছেলে দুঃখু, কাজী ফকিরের ছেলে দুঃখু সে সুন্দর ছড়া কাটে, কবিতা লেখে, মানুষ প্রশংসা করে, কারণ এমনিতে অনাথ এতিম বাচ্চা, মানুষ একটু ভালোবাসে, তাকে স্নেহ করে। তো এইভাবে দুঃখু মুখে মুখে, লেখা না কিন্তু মুখে মুখে ছড়া কাটে, মুখে মুখে হয়তো 2টো লাইন বলে বা কখনো এইভাবে। তো এইভাবে আর পড়ার প্রতি আগ্রহ। একসময় গ্রামের মানুষ দেখলো যে এই বাচ্চাটি লেখাপড়ার প্রতি খুব আগ্রহ। তখন গ্রামের আরো 2-4 জন মিলে দুঃখুকে ভর্তি করিয়ে দিল কি রানীগঞ্জ শিয়ারশোল হাই স্কুল, না সরি, প্রথমে ভর্তি করলো রানীগঞ্জ শিয়ারশোল হাই স্কুল, না, প্রথমে ভর্তি করা হলো ওনাকে শিয়ারশোল, ঠিক আছে, রাজ হাই স্কুল, ঠিক আছে, মাথরুন নবীনচন্দ্র ইনস্টিটিউট, প্রথম স্কুলটার নাম জাস্টার পাচ্ছি না। প্রথমে তাকে ভর্তি করা হলো মাথরুন নবীনচন্দ্র ইনস্টিটিউট, লিখে নেন। আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ আগে তো নজরুল পাশের একটি গ্রামের, তার পাশের গ্রামের পাশের স্কুলে নিম্ন প্রাইমারি ক্লাস 3 পর্যন্ত ক্লাস করলে নিম্ন প্রাইমারি, সেখানে সে নিজের ইচ্ছায় ওই পেছনে গিয়ে বসে বসে এইভাবে সে পড়াশোনা করতো। এক সময় তাকে ভর্তি করে দিল, গ্রামের মানুষরা নিয়ে গিয়ে তাকে ভর্তি করে দিল 4র্থ শ্রেণীতে মাথরুন নবীনচন্দ্র ইনস্টিটিউট। মাথরুন নবীনচন্দ্র ইনস্টিটিউটে ভর্তি করে দিল। সেটি হলো মঙ্গলকোট থানা, একটু লিখে নিতে পারেন শব্দটি, বর্ধমান জেলার মঙ্গলকোট থানা। তো নজরুলের থানা হচ্ছে আসানসোল, বর্ধমান জেলার আসানসোল মহকুমা হচ্ছে নজরুলের থানা, কিন্তু নজরুলকে ভর্তি করা হলো কোথায়, পাশের থানা মঙ্গলকোট থানা। কেন? কারণ হচ্ছে যে আসলে ওই যে স্কুলটা সেখানে একটু মানে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার সাথে একটু বলে করে নজরুলকে বিনা বেতনে এবং বই টই সহ একটু পড়ার ব্যবস্থা করানো। মাথরুন নবীনচন্দ্র ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ছিলেন মহারাজ মনীশচন্দ্র। মহারাজ, এত গভীর তথ্য আপনাদের দরকার নাই, তবু যারা একটু বেশি জানতে চান, মহারাজ মনীশচন্দ্র। এই মহারাজ মনীশচন্দ্র ছিলেন মাথরুন নবীনচন্দ্র ইনস্টিটিউটের যে মানে প্রতিষ্ঠাতা। তো তিনি ছিলেন ওই মঙ্গলকোট, ওখানকার স্থানীয় রাজা আর কি বা জমিদার। তো তাকে বলে নজরুলকে ওখানে অবৈতনিকভাবে ভর্তি করে দেওয়া হলো, এবং শুধু অবৈতনিক না, সেখান থেকে কি করা হলো, নজরুলের জন্য বই বা এগুলো একটু ফ্রি দেওয়ার ব্যবস্থা করা হলো। জি, সেখানে নবীনচন্দ্র ইনস্টিটিউটে নজরুল ভর্তি হলেন। পড়াশোনায় তার প্রচণ্ড আগ্রহ, তিনি ভর্তি হলেন। জি, পড়াশোনা শুরু করলেন, পড়াশোনা করতে থাকলেন। পাশাপাশি কি তার ওই যে মুখে মুখে ছড়া কাটা, মুখে মুখে গান বাঁধা, এগুলো চলতে থাকলো। এক সময় সেখানে ওই এলাকার একজন বড় কবি ছিল, ওই এলাকার নজরুল যে এলাকার, সেই এলাকার একজন বড় কবি। এই ভদ্রলোকের নাম ছিল শেখ চাকর গোদা। শেখ চাকর, এই শেখ চাকর, এই শেখ চাকর না, শেখ চাকর ফার্সি শব্দ, শেখ চাকর, একে বলা তো গোদা কবি। সেই সময় যার একটু বড় মাপের কবি, লোকাল ভাষাতে গোদা কবি, গোদা মানে নেতা, পালের গোদা। জি, বাগধারা পড়েছেন, পালের গোদা, গোদা মানে বড়, অর্থাৎ স্থানীয়, অর্থাৎ ওই এলাকার জি একজন বড় কবি, নাম করা কবি ছিলেন
শেখ চাকর, যাকে বলা হতো গোদা কবি। তো তার সাথে নজরুলের একসময় একটু পরিচয় হলো এবং শেখ চাকর গোদা নজরুলকে বলেন যে ব্যাঙাচি তুই একদিন বড় হয়ে সাপ হবি। ব্যাঙাচিকে বললেন নজরুলকে, নজরুলের ছড়া শুনে যে ব্যাঙাচি তুই একদিন বড় হয়ে কি সাপ হবি, আশীর্বাদ করলেন নজরুলকে। নজরুলের লেখালেখির স্পৃহা বেড়ে গেল, নজরুল আরো বেশি করে লেখা শুরু করলেন। এর মধ্যে সেই এলাকায় আগের যুগে যাত্রা পালা হতো। যাত্রা, যাত্রা বোঝেন? এখন তো আপনারা বোঝেন যাত্রা মানে ফাত্রা, তাই না? যাত্রা মানে কি? যাত্রা দেখে কারা? ফাত্রা লোক। এখন তো যাত্রা নাই, কিন্তু আগের যুগে এখন তো কি এই যে হাতের মধ্যে, তাই না? হাতের মুঠোয় গোটা বিশ্ব, যা চান তাই। শিলাকে জাওয়ানি দেখতে চাইলে মুন্নি বাদনাম হুই, তাই না? পানি 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 আলা ড্যান্স, হ্যাঁ, কবে আইবে আমার পালারে, যা খুশি তাই দেখছেন। জি, এক সময় মানুষের বিনোদনের একটাই উপায় ছিল কি? যাত্রা। যাত্রা। তো সে যাত্রার একটা বিশেষ ধরনের গানকে বলা হতো লেটো গান। সে যাত্রার মধ্যে বিশেষ এক ধরনের অঙ্গভঙ্গি করে একটা নাটকীয় ভাবে ধরনের গান পরিবেশন করা হতো। সেই গানের নাম ছিল কি? লেটো গান। লেটো গান, লেটো গান। তো সেই যে শেখ চাকর, তার একটা লেটো গানের দল ছিল। শেখ চাকরের একটা লেটো গানের দল ছিল। তো সেই লেটো গানের দল গ্রামে একটা নির্দিষ্ট সময় গান পরিবেশন করবে, গানের আসর। এবং এটি সব সময় না, শীতের সময় হয়তো 1-2 মাসে যাত্রা পালা হতো এবং গ্রামের সব মানুষ সেই যাত্রা দেখতো। আমি ছোটবেলায় যাত্রা দেখেছি, গ্রামের যাত্রা পালা আসতো। জি, তো সেটা আপনাদের বলেওছি যে আমি 2-1টা গ্রামের ছোটবেলায় 2-1টি যাত্রা এবং নাটকে অভিনয় করেছি। জি, তো এই শেখ চাকর গোদা তার একটা লেটো গান, তার একটা বিশাল একটা যাত্রা পালা হবে, সেখানে লেটো গান হবে। তো এই গান চলতে চলতে এই শেখ চাকর এই কবির সাথে ওই লেটো গানের দলে বা যাত্রা যে একটা নায়িকা ছিল, সেই নায়িকার একটা প্রণয় ঘটে যায়। প্রণয় কুসকুস হোতায় ঘটে যায়। এবং একদিন তারা কি করে, এই শেখ চাকর এবং সেই যাত্রার নায়িকা কি সম্পর্ক দেয়, প্রেমের টানে তারা চলে যায়। পরদিন মানুষ গান শুনতে, লেটোর গান শুনতে গেছে, সবাই গিয়ে শুনে যে গানে যে গায়ক, মূল গায়ক শেখ চাকর, সে আর নাই, নায়িকাকে নিয়ে পালিয়েছে। এখন কি হবে? এখন লেটো গান হবে কেমনে? যে গীতিকার, যে মূল গায়ক, সে নাই, তো গায়ক নাই, গীতিকার নাই, নায়িকা নাই। নায়িকা নয়, সাইড নায়িকা দিতে ম্যানেজ করা যাবে, একটু সাইড যারা নায়িকা বা নায়িকা সখী মুখের নয়, নায়িকার পাঠ করে আপাতত দিবে, কিন্তু গান লিখবে কে, গান গাইবে কে? সবাই হই হই রব পড়ে গেল। কি হবে তাহলে? কি আমরা লেটো গান না দেখে বাড়ি ফিরে যাবো? এত কষ্ট করে এসেছি। এবার সবাই তুলে দিল, দেখে যে দুঃখ আছে এর মধ্যে, দুঃখ। এবার দুঃখকে তুল স্টেজে। এইবার সবাই মিলে ধরে টরে দুঃখকে মঞ্চে তুলে দিল। দুঃখ আসলে কয়েকদিন ধরে লেটো গান শুনে শুনে নিজেকে লেটো গান মুখে মুখে বেঁধে পাড়ায় পাড়ায় গ্রামের রাস্তায় গেয়ে গিয়ে শোনাতো। ওই শেখ চাকরের গান তার সাথে নিজে বানিয়ে বানিয়ে নিজে কিছু লাইন যুক্ত করে করে গ্রামের রাস্তায় গেয়ে বেড়াতো। মানুষ আগে শুনেছিল যে দুঃখ মুখে মুখে এই লেটো গান বাঁধে। এইবার দুঃখকে তুলে দিল। দুঃখ মনের মধ্যে যেটুকু জমানো ছিল আর সাথে কিছু বানিয়ে টানিয়ে এইবার লেটো গান গাওয়া শুরু করলো। খুবই সুন্দর, স্নিগ্ধ, ভরাট কবির কণ্ঠ। ভরাট নজরুলের কণ্ঠ ছিল কি? ভরাট কণ্ঠ, স্নিগ্ধ, ছোটবেলায় নজরুলের কণ্ঠ। এবারে লেটোর গান শুনে মানুষ মুগ্ধ হলো। বললো শেখ চাকর নেই তো কি হয়েছে, আমাদের তো দুঃখই আছে, দুঃখই আমাদের লেটো গান। এইবার ওই লেটো গানের যে দলটা ছিল, দুঃখকে তাদের কি ওস্তাদ বানালো। দুঃখ সেই লেটো দলের ওস্তাদ হলো এবং দুঃখকে সেখানে কি করা হতো, সম্মানী দেওয়া হতো। লেটো গান লেখার জন্য জি সম্মানী দেওয়া হতো। দুঃখুর ভালোই হলো। আর ওইদিকে দুঃখ আবার কিন্তু মসজিদের মুয়াজ্জিনগিরি পেয়েছে। যেই মসজিদে ঝাড়ু মোছা করতো, আস্তে আস্তে একদিন মুয়াজ্জিন আসেন, অর্থাৎ যিনি ইমাম ছিলেন তিনি মুয়াজ্জিন। ওই যে মৌলভী ফজলে আহমেদ, মৌলভী ফজলে আহমেদ, তিনি নামাজ পড়াতেন, আজানও দিতেন। একদিন দেরি হয়ে গেছে আজান দিতে, তার আসতে দেরি হয়ে গেছে। এই সময় দুঃখ তো আগে আগে চলে যায় মসজিদে। দুঃখ একদিন কি করলো,
আজান দিল। এই আজান শুনে মানুষ বিস্মিত হলো, দুঃখু এত সুন্দর আজান দেয়। এরপর দুঃখুর দায়িত্ব দেওয়া হলো মসজিদের মুয়াজ্জিনগিরির দায়িত্বটা দুঃখু করবে, বিনিময়ে সে একটু হয়তো 1-2 পয়সা তাকে দেওয়া হবে। তাহলে একদিকে মসজিদের ইমামতি করছে মুয়াজ্জিনগিরি করছে দুঃখু, মসজিদে ঝাড়ুমুছ করছে, আরেকদিকে যাত্রা গানের লেটো দলে কি গান গাচ্ছে। বহুমুখী দ্বিমাত্রিক দুঃখু, একদিকে যাত্রার লেটো দলে নায়িকাদের নিয়ে গান গাচ্ছে, অভিনয় করছে, আরেকদিকে কি করছে, মসজিদের মুয়াজ্জিন আজান দিচ্ছে। এইভাবে চলতে থাকে দুঃখু। এই চলতে চলতে দুঃখুর আর ভালো লাগলো না। দুঃখুর ভিতরে এক ধরনের বোহেমিয়ান স্বভাব, বোহেমিয়ান ভবঘুরে, কবি সাহিত্যিকদের অনেকের মধ্যেই এই ভবঘুরে স্বভাবটি থাকে। জি, নজরুলের মাঝে প্রচন্ড বোহেমিয়ান ভবঘুরে সত্তা ছিল। তো এইভাবে চলতে চলতে হঠাৎ করে দুঃখু একদিন লেটো গানের দল ছেড়ে দিল, ভালো লাগছে না তার, এবং লেটো গানের দল ছেড়ে, গ্রাম ছেড়ে সে চলে গেল কোথায়, আসানসোল। আসানসোল আসানসোল মহকুমা মানে ছিল চরুলিয়া গ্রামে, চুরুলিয়া গ্রামে, বুঝতে পারলেন? কিন্তু চলে গেল কোথায়, অর্থাৎ আজ যেমন ধরেন আমি আমার ঈশ্বরদীতে আমার বাড়ি, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার একটা প্রত্যন্ত গ্রাম মাছদিয়া, আর ওখান থেকে উপজেলা সদর ঈশ্বরদী। তো তার মানে কবি চুরুলিয়া ছেড়ে চলে গেল কোথায়, আসানসোল মহকুমা সদরে, পায়ে হেঁটে। পায়ে হেঁটে সকালে বেরিয়ে বিকেলের পরে, বিকেল গড়িয়ে গেলে দুঃখু আসানসোল মহকুমা সদরে পৌঁছে, এবং এই সারা পথ, সারা দিন হেঁটে ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে দুঃখুর বয়স তখন ধরেন 12 বছরের মতো, 12 বছর এরকম। ওখানে গিয়ে একটা রুটির দোকান, রুটি বানাচ্ছে, ময়রার দোকান, সেখানে গিয়ে রুটি খেতে চাইলো, যে আমাকে একটু রুটি দেন, একটু পানি দেন। 1 গ্লাস পানি খেলো, একটু রুটি দেন আমি খাবো। তো রুটি খাবি তো কোথায় বাড়ি, তো বলছে যে পুরীর দিঘির পাড়। হ্যাঁ, কোথায়, অমুক। তা বলছে পুরীর দিঘির পাড়, তুমি এত দূর এসেছো, কেউ নাই? বলছে আমার বাবা নাই। তো আমাদের এখানে কাজ করবে? ওই রুটির দোকানে, ময়রার দোকানে এইবার দুঃখু কাজ নিল, কারণ তার তো থাকতে হবে, খেতে হবে, কোথায় যাবে? আসানসোল মহকুমা শহরে তার কেউ নেই, আত্মীয় স্বজন। এবার সে ময়রার দোকানে, আসানসোল মহকুমার একটি ময়রার দোকানে কাজ নিল, থাকা খাবার বিনিময়ে। ওখানে থাকবে, খাবে, বিনিময়ে কাজ করবে। কাজ কি? ওই যে হোটেলে কি দেখেন না, যে ছোট বাচ্চারা কাজ করে, কি হয়তো খাবারটা দেয় বা পানি দেয় বা খাবারটা একটু মুছে দেয়। বালক দুঃখু সেখানে কাজ নিলেন। অবশ্য পরে ওই দোকানদার খুশি হয়ে কিছুদিন পরে নজরুলকে মাসে কি করতো, 5 পয়সা করে বেতন দিত। মাসে 5 পয়সা করে দুঃখুকে বেতন দিত। ওইখানে গিয়ে নজরুলের লেখাপড়ার প্রতি আবার প্রচন্ড আগ্রহ। হঠাৎ করে নজরুলের মনের মধ্যে হঠাৎ করে ধূমকেতুর মতো এক একটা ভাব আবির্ভূত হয়। নজরুলের মনে এক একটা সময় কি এক একটা আবির্ভাব হয় ধূমকেতুর মতো। হঠাৎ করে তো লেখাপড়ার প্রতি আগ্রহ বেড়ে গেল, কিন্তু কি করবে, কাজ করবে না লেখাপড়া করবে। এবার করতে ওই সময় ওই যে রুটি যে দিত, রুটি বা মিষ্টি, সেই রুটির নিচে এখনো দেয়, হোটেল দেখবেন যে যখন পরোটা খেতে দেয় তখন তার নিচে পেপার দেয় না, পেপার, ওইটা ওই সময় দেওয়া হতো, পুরাতন বইয়ের কাগজ ওই নিচে পাউরুটির নিচে দেওয়া হতো। ওই ছেঁড়া কাগজগুলি দুঃখু কি করতো, প্লেটটা নিয়ে যেত আর কাগজগুলিকে গুছিয়ে রাখতো, কাগজগুলিকে গুছিয়ে রেখে দিত একটা জায়গায়। সারাদিন কাজের পরে যখন অবসর পেত, ফাঁকে ফাঁকে ওই ছেঁড়া জীর্ণ কাগজগুলিকে নিয়ে বসে বসে পড়তো। সারাদিন কাজ করে আর সন্ধ্যার পরে ওই আসানসোল মহকুমার ওই দোকানের সামনে পোস্ট ছিল, লাইট পোস্ট, ল্যাম্প পোস্ট, বুঝতে পারলেন? এই ল্যাম্প পোস্টের আলোয় বসে কি করতো, ওই সারাদিনের কুড়িয়ে রাখা ওই ছেঁড়া পাতাগুলি পড়তো। আর দিনে ওই কাজের ফাঁকেও যদি কখনো সময় পেত, তাহলে কোনো একটা জায়গায় বসে ওই কাগজগুলি কুড়িয়ে নিয়ে পড়তো। এইভাবে হঠাৎ করে সেই দোকানে একদিন একজন পুলিশ ইন্সপেক্টর এলেন, আসানসোলের পুলিশ ইন্সপেক্টর রফিজ উদ্দিন আহমেদ, নামটা একটু মনে রাখেন। পুলিশ ইন্সপেক্টর
রফিজউদ্দিন আহমেদ। আসানসোলের পুলিশ ইন্সপেক্টর রফিজউদ্দিন আহমেদ ওই এর আগেও বাচ্চাটাকে খেয়াল করেছেন যে এই ছোট্ট ফুটফুট একটি বাচ্চা এই রুটির দোকানে কাজ করে। রফিজউদ্দিন মাঝে মাঝে দুপুরবেলা এখানে এসে পাউরুটি মিষ্টি খেতেন। বাচ্চাটা দেখে মাঝে মাঝে আবার ওই কাগজ নিয়ে গিয়ে পড়ে। তো রফিজউদ্দিন আমাদের খুব মায়া হয়, এত সুন্দর ফুটফুটে বাচ্চা। তো এবং সে আবার এরকম পড়ে, আবার মাঝে মাঝে মুখে মুখে ছড়া কাটে, মাঝে মাঝে গান গায়, খুব মায়া হয় তার। তিনি তখন তাকে বললেন যে তুমি আমার সাথে যাবে, তোমাকে স্কুলে ভর্তি করে দিব। নজরুল রাজি। যে দোকানদারকে বলি, দোকানদারও চাইলো যে নজরুলের লেখাপড়ার প্রতি এত ভালোবাসে ছেলেটার, দুখুর। নজরুল তো জানে না, আবার বলছে আসলে তাকে সে দুঃখু বলেই ডাকে। তো এই দুঃখুকে নিয়ে গেলেন। দুঃখু একদিন নিশ্চয়ই লেখাপড়া করলে বড় মানুষ হবে। যাই হোক, রফিজউদ্দিন আহমেদ দুঃখুকে নিয়ে গেলেন। তার গ্রামের বাড়ি কোথায়? ময়মনসিংহের কাজির শিমলা। ময়মনসিংহ জেলার দরিরামপুর উপজেলার কাজির শিমলা। জি, ময়মনসিংহের দরিরামপুরের কাজির শিমলা। রফিজউদ্দিন আহমেদ চাকরি করতেন তিনি কোথায়? আসানসোল মহকুমায় পুলিশ ইন্সপেক্টর ছিলেন, কিন্তু তার বাড়ি হচ্ছে ময়মনসিংহের কাজির শিমলা। তো সেইখানে নজরুলকে নিয়ে গেলেন, দুঃখুকে, এবং নিয়ে গিয়ে ওখানে দরিরামপুর হাই স্কুলে ভর্তি করে দিলেন। জি, দরিরামপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দিলেন। সপ্তম শ্রেণীতে ভর্তি করে দিলেন। সপ্তম শ্রেণী ঠিক না, হ্যাঁ, সপ্তম শ্রেণীতে ভর্তি করে দিলেন। কোথায় ভর্তি করলেন? দরিরামপুর হাই স্কুল। এই দরিরামপুর হাই স্কুলে, জি, আচ্ছা, আশিস চন্দ্র মোদক, হ্যাঁ যাবো একদিন তোমার বাসায় গিয়ে কাজির শিমলা দেখে আসবো। আমার যাওয়া হয়নি, যার খুব শখ আছে। তো দরিরামপুর হাই স্কুলে ভর্তি করলেন। এবার দুঃখ ওখানে পড়াশোনা করে, পড়াশোনা খুব মনোযোগ, কিন্তু কিছুদিন মনোযোগ এই যে আপনাদের মতো, তাই না? মাঝে মাঝে পড়ায় দিবেন, খুব ঝোঁক আসে। আসলে আপনারাও তো নজরুলের মতো আর কি। হঠাৎ করে একদিন ভাবলেন যে আজকে পড়ে টড়ে কি করবো, সব শেষ করে ফেলবো। এমন পড়া পড়েন সকাল থেকে শুরু করে একদম পড়ে আর খাবো না দাবো না, সারাদিন পড়বো। মাঝে মাঝে এরকম ঝোঁক আসে না? তারপর 2-3 দিন পরে নামাজেরও ঝোঁক আসে এরকম। জি, বুঝছেন, নামাজ একদম ফজর, জোহর, আসর, মাগরিব, এসা কোনো ওয়াক্ত বাদ নাই। মাঝে মাঝে তাহাজ্জুদ, ইশরাক, আবাবিল যা আছে সব পড়ে তুস করে ফেলাবো। 1 দিন 2 দিন 3 দিন, তারপর একদিন দেখেন হঠাৎ করে কি সাঁতার ভাল লাগছে না, কি জানি সাঁতার ভালো লাগছে না। জি, এরকম হয় যে, তো নজরুলের এরকম ঝোঁক প্রচন্ড, এবার পড়াশোনা প্রচন্ড করবে। কয়দিন পরে আর এইবারও যেখানে গেছে সেখানে পড়াশোনা বাদ দিয়ে কি করতো? স্কুলে যেত, সকালে আসতো সন্ধ্যায়। সবাই জানতো স্কুলে গেছে, আসলে স্কুলের নাম করে গিয়ে বইগুলি কোনো বট গাছের কোঠরে বা কোনো একটা বড় গাছের ফাঁকে রেখে কি করতো? মাঠে মাঠে রাখালদের সাথে গরু চড়াতো, এখানে সেখানে ঘুরে বেড়াতো, বিলে ঝিলে মাছ ধরতো, গান টান গিয়ে বেড়াতো। বুঝতে পারলেন? গ্রামে এরোর বাড়িতে যাই, এখানে ওকে গান শোনাই, জি, ছড়া কাটে, গ্রামের পথে পথে ঘুরে বেড়াই। এইভাবে কি করে? এইভাবে তারা পরীক্ষার সময় হয়ে গেল, পরীক্ষা। এবার নজরুল টেনশনে পড়ে গেল, কি পরীক্ষা দিবে? পরীক্ষা যদি ভালো না করে তাহলে তো আবার ঝামেলা, তাই না? রফিজউদ্দিন আহমেদদের কাছে মুখ দেখাবে কি করে? তো যাই হোক, পরীক্ষা দিতে একবার চাইনি, পরে পরীক্ষাটা দিল, কিন্তু পরীক্ষার রেজাল্ট ডাকা হলো, নজরুলের নাম নাই। পরীক্ষার ফলাফলে নজরুলের নাম নাই। সব বিষয়ে ফেল, শুধু বাংলায় পাস। সব বিষয় ফেল, শুধু কি বাংলায় পাস। বাংলায়, এবং বাংলায় এত নম্বর পেয়েছে যে পরীক্ষকরা নিজে আশ্চর্য হয়ে গেছে। সকল বিষয়ে ফেল, আর বাংলায় এত নম্বর পেয়েছে। এত নম্বর এই স্কুল এর আগে কেউ কখনো পায়নি। কেন? খাতায়, বাংলা খাতায় দেখা গেল যে সকল প্রশ্ন লিখেছে ছড়ায়, কবিতায়। নজরুল বাংলা যে পরীক্ষার প্রশ্নের যা কিছু প্রশ্ন ছিল সব লিখেছে কি ছড়ায়। ধরুন রচনা এসেছে গরুর রচনা লিখেছে, নাম তার গরু, কি 4টা ঠ্যাং সরু, খায় শুধু ঘাস,
ঠিক আছে, দাঁড়াই থাকে 12 মাস, এইভাবে আছে 2টা খাড়া শিং, করে শুধু তিড়িং বিড়িং। ঠিক আছে, বুঝতে পারলেন? এইরকম করে নজরুল যা কিছু যত প্রশ্ন বাংলায় পরীক্ষা এসছে নজরুল সব লিখেছে কি কবিতায়। তো যাই হোক, তো শুধু বাংলায় পাশ করলে আর কি হবে, তো ফেল। তো নজরুলের দুঃখ নাই, কি করবে সে, ওই তখন ওখানে বাড়ি না গিয়ে ওখান থেকে আবার চলে গেল কোথায়, ওই থেকে বাড়ি। এর মধ্যে তার মায়ের কথা মনে পড়ছে, এর মধ্যে তার গ্রামের কথা মনে পড়ছে, পরীর দিঘির কথা মনে পড়ছে। এবার চলে গেল নজরুল তার আবার সেই পরীর দিঘির পাড় চুরুলিয়া চলে গেল। ওখানে গিয়ে নজরুল আবার ওখানে গিয়ে পড়াশোনা করতে চাইলে, এবং সেখানে গিয়ে সে আবার ভর্তি হলো কোথায়, রানীগঞ্জ শিয়ারশোল হাই স্কুলে। রানীগঞ্জ, ওখানে গিয়ে নজরুল ভর্তি হলো 8ম শ্রেণীতে, রানীগঞ্জ শিয়ারশোল হাই স্কুল। রানীগঞ্জ শিয়ারশোল রাজ স্কুলটার নাম ছিল রানীগঞ্জ শিয়ারশোল রাজ হাই স্কুল। জি, রানীগঞ্জ শিয়ারশোল রাজ হাই স্কুল। জি, এই স্কুলে তার একজন সহকর্মী ছিলেন শৈলজানন্দ, একটু নামটা মনে রাখেন, নাম মনে, শৈলজানন্দ। যারা একটু সাহিত্য নিয়ে বেশি জানেন, এই লেখকের নাম জানছে, গল্পকার, বাংলা সাহিত্যের একজন মোটামুটি বিখ্যাত একজন গল্পকার শৈলজানন্দ মুখোপাধ্যায়। জি, এই শৈলজানন্দ মুখোপাধ্যায় দুখুর বা নজরুলের ওই শিয়ারশোল রাজ হাই স্কুল, রানীগঞ্জ শিয়ারশোল রাজ হাই স্কুলের সহপাঠী ছিল শৈলজানন্দ মুখোপাধ্যায়। সেখানে শৈলজানন্দ তখন কি এই দুখুর মতোই কবি ভাব, কবিতা লেখে, ছড়া লেখে, গল্প লেখে। তো দুজনের সখ্যতা হলো, সেখানে তারা লেখালেখি দুজনে মিলে করতো, পড়াশোনাও করতো। সেখানে নজরুলকে একটা বৃত্তির ব্যবস্থা করা হয়েছিল। ওখানকার রাজা, শিয়ারশোলের রাজা দুখুর দুঃখের কথা শুনে এবং তার প্রতিভা টের পেয়ে সেই স্কুলে তাকে বিনা বেতনে পড়তে দিয়েছিল। শুধু তাই না, মাসে তাকে 5 টাকা করে বৃত্তি দেওয়া হতো ওই সময়। তো যাই হোক, এইভাবে ওই স্কুলে একজন শিক্ষক ছিলেন, শিক্ষকের নাম একটু লিখে নেন। জি, নিবারণ মাস্টার, নামটি নিবারণ মাস্টার। শিয়ারশোল রাজ হাই স্কুলের বাংলার শিক্ষক নিবারণ মাস্টার। এই নিবারণ মাস্টার বাংলার শিক্ষক নজরুলকে পছন্দ করতো এবং সাহিত্যে নজরুলও তাকে পছন্দ করতো। কেন? স্যার খুবই সাহিত্যমনা, সাহিত্য ভালোবাসেন। তো নিবারণ মাস্টার সাহিত্যের পাশাপাশি একটা রাজনৈতিক দলে যুক্ত ছিলেন। ব্রিটিশ বিরোধী কিছু ছোটখাটো রাজনৈতিক দল ছিল। তার একটি দলের নাম ছিল হচ্ছে, একটু লিখে নেন, বিপ্লবী যুগান্তর দল। বিপ্লবী যুগান্তর দল দেখতে পাচ্ছেন কি আপনারা? বিপ্লবী যুগান্তর দল। আমাদের যেমন অনেক দল আছে না, হাউ খাও পার্টি, জি 14 দল, 18 দল, 22 দল, জি বিভিন্ন মেলা দল আছে। দেখবেন বাংলাদেশে বর্তমানে কিন্তু প্রায় 70টার মতো দল। তো তখন ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী ছোট ছোট কিছু দল ছিল, বিপ্লবী দল বলা হতো। তো নিবারণ মাস্টার এরকম বিপ্লবী যুগান্তর দল নামক একটি দলের কি তিনি সঙ্গে যুক্ত ছিলেন, বাম রাজনীতির সাথে। নজরুলের যে রাজনৈতিক চেতনা, এর আগে আমরা আপনাকে দেখালাম নজরুলের কি ওই যে ধর্মীয় চেতনা, আরবি ফার্সি চেতনা তার মসজিদের ইমামের কাছ থেকে পেলেন। তারপরে তার গ্রামীণ জীবনের যে ঐতিহ্য সেটা পেলেন লেটোর দল, যাত্রার দলে যোগ দিয়ে। মানুষের জীবনের চেতনা, কবিদের জীবনের চেতনা কিন্তু নানানভাবে কি লাভ করে। চেতনা লাভ করতে হলে নানান জায়গায় যুক্ত হতে হয়। এই যে নজরুলের চেতনাগুলি কিভাবে লাভ করছে দেখেন। নজরুলের যে রাজনৈতিক চেতনা, আপনারা জানেন নজরুল নিজেও কি বাম রাজনীতির সাথে, সাম্যবাদী দলের সাথে যুক্ত ছিলেন। তো তার রাজনৈতিক এই দীক্ষাটা শুরু হয়েছিল কার হাত ধরে? এই নিবারণ মাস্টারের হাত ধরে। রাজনৈতিক মতাদর্শটা, বিপ্লবী যুগান্তর দলে যদিও নজরুল সদস্য ছিলেন না, তার শিক্ষক নিবারণ মাস্টার এর সাথে যখন মিশতেন তখন এই দলের কার্যক্রম সম্পর্কে জানতেন। একসময় নিবারণ মাস্টারকে ব্রিটিশরা ধরে নিয়ে গিয়ে বিচার করে এবং তার জেল হয়। নিবারণ মাস্টারকে 5 বছরের কি জেল দেওয়া হয়, বুঝতে পারলেন? এবং যখন জেল হয়ে যায় তার,
সরকার বিরোধী আন্দোলনের জন্য। নিবারণ মাস্টারের জেল হয় কেন? সরকার উৎখাতে ষড়যন্ত্রে নিবারণ মাস্টারের জেল হয় 5 বছর এবং নজরুল মনে খুব আঘাত পান। তার প্রিয় শিক্ষক বাংলার শিক্ষক নিবারণ মাস্টার, তাকে সরকার কি করেছে? সরকার ষড়যন্ত্রের উৎখাতে তার 5 বছরের কারাদণ্ড হয়। নজরুল মনে খুব দুঃখ পান, ব্যথা পান। তো যাই হোক, এইভাবে তার পড়াশোনা একটু চলতে থাকে। কিন্তু ওই দিক থেকে মায়ের চিঠি আসে, বাড়িতে খাবার নেই। মায়ের চিঠি আসে, বাড়িতে খাবার নেই। খাবার নেই, তার মায়ের কথা তার মনে পড়ে। কি করবে? স্কুলে পড়াশোনা করতে গিয়ে তার যে 5 টাকা যে বিয়ে পান, বৃত্তি পান, সেটাই তো খাতা কলম ইত্যাদি ইত্যাদি চলে যায় খাওয়া টাওয়া দিয়ে। মায়ের দুঃখ দূর করবেন কি করে? নবম শ্রেণীতে উঠলেন, নবম শ্রেণী পেরিয়ে 10ম শ্রেণীতে উঠলেন। 10ম শ্রেণী টেস্ট পরীক্ষা চলে এলো। কিন্তু এদিকে মায়ের কথা মনে পড়ে, মায়ের দুঃখের কথা মনে পড়ে। দুঃখে নজরুলের মন খুব বিষণ্ণ হলো। কি করবেন বুঝতে পারছেন না। এর মধ্যে শুরু হয়ে গেল কি? প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে। এই প্রথম বিশ্বযুদ্ধের দামামা বেজে গেছে, বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। এর মধ্যে এই বাঙালিদের কাছ থেকে সৈন্য নেওয়া হবে, সৈন্য নেওয়া হবে। নজরুল তখন সেখানে লাইনে দাঁড়ালেন এবং নজরুল রেজিমেন্ট 49 নম্বর বাঙালি রেজিমেন্টে যুক্ত হতে পারলেন। নজরুল জি 1920 সালে নজরুল 49 নম্বর বেঙ্গলি রেজিমেন্ট যোগদান করলেন। নজরুল 1920 সালে 49 নম্বর বেঙ্গলি রেজিমেন্টে যোগদান করলেন। প্রশ্ন হতে পারে, নজরুল কোন বিশ্বযুদ্ধের সৈনিক ছিলেন? নজরুল কোন বিশ্বযুদ্ধের সৈনিক ছিলেন? তাই নজরুল কোন বিশ্বযুদ্ধে, কোন যুদ্ধের সৈনিক ছিলেন? মুক্তিযুদ্ধ, পলাশী যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ ইত্যাদি ইত্যাদি। নজরুল প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক ছিলেন। 49 নম্বর বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়েছিলেন 1920 সালে এবং তাদেরকে ওই 49 নম্বর বেঙ্গল রেজিমেন্টে যোগদান করার পরে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কোথায়? 1920 সালে। স্যার যুক্ত হলেন 1917 সালে, 18 বছর বয়সে। ঠিকই বলেছেন। 1917 সালে, ধন্যবাদ, 1917 সালে বেঙ্গলি রেজিমেন্টে যোগ দিলেন আর 1920 সালে করাচিতে গেলেন। 17 সালে বেঙ্গলি রেজিমেন্ট। যুদ্ধটা শুরু হয়েছে কত সালে জানেন তো? প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে শুরু হয়েছে। জি 1919 সালে যদিও শেষ হয়ে গেছে। 1917 সালে 18 বছর বয়সে নজরুল বেঙ্গলি রেজিমেন্টে যোগ দিলেন। তো বেঙ্গলি রেজিমেন্টে যোগ দেওয়ার পরে নজরুলকে পাঠিয়ে দেওয়া হলো কোথায়? কোথায় পাঠিয়ে দেওয়া হলো? করাচি। সৈনিক নজরুল, এই সৈনিক নজরুল কি 1917 সালে নজরুল সৈনিক হিসেবে যোগদান করেছিলেন। জি টেক্সট বইয়ে আছে 17 সাল, যদিও নজরুল জীবনীকাররা 20 সাল বলেছেন। জি 1914 সালের 28 জুন কণিকা ঘোষ, না এটা মারাত্মক ভুয়া তথ্য। 1914 সালের 28 জুন তো যুদ্ধ। নজরুল কি তথ্য দিয়েছে জানি না। 1914 থেকে 1919, আচ্ছা যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1919, ঠিক আছে। নজরুল প্রথম বিশ্বযুদ্ধ কবে, এটা সাধারণ টিচারদেরকে জিজ্ঞেস করে নিও। আমি যেটা বোঝাতে চাই, নজরুল যুক্ত হয়েছিলেন 1917 সালে। নজরুল এই যুদ্ধে সৈনিক পদে যোগদান করেছিলেন সালে 1917 সালে 49 নম্বর বেঙ্গলি রেজিমেন্টে এবং তাকে পাঠানো হলো কোথায়? করাচি। আমি কি লাহোর বলেছি এর আগে? জি করাচি। করাচিতে তিনি গেলেন এবং করাচি যেখানে তাদের ওই রেজিমেন্টটা, সেই করাচি রেজিমেন্টের পাশে ওনাদের মসজিদ ছিল। সেই মসজিদে উনি নামাজ পড়তেন। নজরুল কিন্তু নিয়মিত কি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আবার পাশাপাশি তিনি গীতা, বেদ, বাইবেল, মহাভারত সেগুলো কিন্তু পড়তেন। নজরুলের জীবনের 2টি ধারা আছে। অনেক কথায় নজরুল নিয়ে বলতে গেলে একটা ক্লাস না, অন্তত 5টা ক্লাস লাগবে। নজরুলকে নিয়ে যদি আমি বলি তাহলে অন্তত 5টা ক্লাস লাগবে।
বুঝতে পারলেন নজরুলের যে সত্তা, নজরুলের যে এটা। তো যাই হোক, করাচিতে তিনি ওখানে একজন মৌলভী সাহেবের সাথে পরিচয় হলেন। ওই যে 5 ওয়াক্ত নামাজ পড়তেন নজরুল, তো ওই যেখানে নামাজ পড়তেন ওই রেজিমেন্ট, বেঙ্গালি রেজিমেন্টের যে ইমাম ছিলেন, তো সেখানে নজরুল কি করলেন, ওখানে গিয়ে ওই ইমামের সাথে তার সখ্যতা হলো। এত ইয়ং ছেলে, একবারে যুবক, টক বই যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইমামরা খুব খুশি। ইয়ং মানুষ তো নামাজ পড়ে না, ইয়ং মানুষ তো সাধারণত বদ টাইপের হয়, তাই না, অন্য ধান্দা করে। ইয়ং নজরুল একবারে তরতাজা যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আগে আগে মসজিদে যায়, আজান দেয়। তো ইমামের সাথে তার সখ্যতা হলো, এবং ওই ইমামের সাথে তিনি কি করলেন, আরবি ফার্সি, ওই যে ছোটবেলার তার যে জ্ঞান ছিল গ্রামের মসজিদের ইমামের, সেই জ্ঞানটুকু তিনি ওই ইমামের সাথে শেয়ার করলেন। ওই ইমাম তাকে আরো বেশি করে কি আরবি ফার্সি, ওই যে বললাম যে ওমর খৈয়ামের যে সাহিত্য, তারপরে রুবায়াতে ওমর খৈয়াম, রুবাইয়াতি, হাফিজ, পারস্যের সবচেয়ে বিখ্যাত কবিকে হাফিজ, সে হাফিজ, ওমর খৈয়াম, জামি, রুমি, এরকম পারস্যের যত মানে বড় বড় কবি, তাদের সাহিত্য, এমনকি বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, অনেক জ্ঞান নজরুল ওই করাচির ওই মৌলভীর সাথে শেয়ার করলেন এক সময়। আর পাশাপাশি সাহিত্য চর্চা কিন্তু চলতে থাকলো, সাহিত্য চর্চা কিন্তু চলতে থাকলো, সাহিত্য চর্চা চলতে থাকলো। এবং এক সময় নজরুল সাধারণ সিপাহীর পদ থেকে তার যোগ্যতার বলে তিনি উপাধি পেলেন, মানে পদোন্নতি পেলেন, হাবিলদার। সাধারণ সিপাহী হিসাবে যোগদান করলেন, এবং এক সময় তার প্রতিভা মেধার বিনিময়ে তিনি কি করলেন, একটা পদোন্নতি পেলেন, কি হাবিলদার। হাবিলদার হয়ে তার যেমন দায়িত্ব বাড়লো, কিন্তু সুযোগ তৈরি হলো, কারণ একটু বড় পোস্ট হলে তখন আর মানে একটু সুযোগ হলো, তিনি একটু নিজের স্বাধীন মতো লেখালেখি করতে পারলেন, এবং আরো বেশি করে সাহিত্য চর্চায় ব্রতী হতে পারলেন। হাবিলদার পদ পেয়েছেন, বড় পদ। এবং বলে রাখেন নজরুলের যে প্রথম জীবনের লেখাগুলি প্রকাশিত হতো কি নামে, হাবিলদার নজরুল। জেনে রাখেন, লিখে রাখেন, কাজী নজরুল ইসলামের জীবনের প্রথম দিকের লেখাগুলি ছাপানো হতো কি নামে, প্রকাশিত হতো কি নামে, হাবিলদার নজরুল। তো যাই হোক, এই করাচিতে বসে নজরুল এবার লেখালেখিটা তার আরো বিপুল বেগে তৈরি হতে থাকলো, লেখালেখি শুরু করলেন, এবং ওই করাচিতে বসে তার লেখা তিনি এই বাংলা অঞ্চলে পাঠাতে শুরু করলেন, এবং কিছু পত্র পত্রিকায় পাঠালেন। তার প্রথম লেখা প্রকাশিত হলো কি, নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম কি, বাউন্ডেলের আত্মকাহিনী। যদিও কাহিনী বানান এখন রস্বইকার, কিন্তু মনে রাখবেন যে নজরুলদের সময় বানানের কিন্তু বাংলা একাডেমির এত বিধিনিষেধ ছিল না। অনেকে আর বিভ্রান্ত হয়, স্যার কাহিনী বানান এরকম, আপনি লিখলেন আর এক রকম। আমি তো আমার কাহিনী লিখছি না, নজরুলের কাহিনী, বাউন্ডেলের আত্মকাহিনী। এটি হচ্ছে নজরুলের, প্রকাশিত হলো কোথায়, 1326 বঙ্গাব্দের সওগাত পত্রিকায়। মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদিত সওগাত, মনে আছে, মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পাদিত সওগাত পত্রিকায়, 1326 বঙ্গাব্দে, 1326 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যার নাম মনে না রাখলেও বঙ্গাব্দটা মনে রাখবেন। নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম কি, বাউন্ডেলের আত্মকাহিনী। নজরুলের প্রথম প্রকাশিত রচনা বাউন্ডেলের আত্মকাহিনী। নজরুলের প্রথম লেখা কোন পত্রিকায় প্রকাশিত হয়, সওগাত পত্রিকায়। কত সালে, 1326 বঙ্গাব্দে। 1919 সালে, ঠিকই বলেছেন, বাংলা সাল হিসাব করলে 1919। কি নামে প্রকাশিত হয়েছিল, হাবিলদার নজরুল। কি নামে, হাবিলদার নজরুল। তো যে প্রথম যখন লেখা প্রকাশিত হলো, নজরুল খুবই খুশি হলেন। এর আগে যত লেখা প্রকাশিত হয়, নজরুল মুখে মুখে প্রশংসা পেয়েছেন, মুখে মুখে মানুষ প্রশংসা করেছে, ভালো বলেছে, কিন্তু প্রথম লেখা ছাপানো হলো পত্রিকায়। এবং তখনকার দিনে পত্রিকায় লেখা ছাপানো কিন্তু এমনি এখনকার দিনের মতো না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব লেখা দিলে ছাপায়। এখনকার যুগে তো আত্মীকরণে লেখা ছাপানো হয়। আমি লেখা দিব, ভালো ভালো পত্রিকা জিন্দেগিতেও ছাপাবে না। কেন ছাপাবে না, আমাকে চিনে না। আমার যদি বন্ধু সম্পাদক হতো, তাহলে আমার লেখা পাঠানো মাত্র কিন্তু ছাপাতো। বুঝতে পারলেন, আমি যতই ভালো কবি হই, যতই ভালো কবিতা লিখি, আমি যদি বড় বড় পত্রিকায় লেখা পাঠাই, জিন্দেগিতে হলে ছাপাবে, দেখবেই না, তাকাবেই না, ফেলে দিবে ময়লা ঝুড়িতে।
বুঝতে পারলে এখনকার লেখা বড় বড় পত্রপত্রিকায় করে স্বজনপ্রীতি, পরিচিত লেখক বা বন্ধু আত্মীয় স্বজন। জি, আগের যুগে তা ছিল না। আগের যুগে কোনো পত্রিকায় লেখা ছাপাইতে হলে মানসম্মত লেখা, যে পত্রিকায় যখন লেখা প্রকাশিত হলো তখন নজরুলের নিজের সম্পর্কে আত্মবিশ্বাসটা বাড়লো, খুশি হলো। তারপর লেখালেখি বাড়িয়ে দিল এবং পরের 2 মাস পরে আরেকটি কবিতা পাঠালো। জি, কবিতাটা মুক্তি, নজরুলের প্রথম প্রকাশিত কবিতা। অনেকে এই জিনিসগুলো কনফিউজ করে ফেলে, গুলিয়ে ফেলে। নজরুলের প্রথম প্রকাশিত রচনা বাউন্ডেলের আত্মকাহিনী, প্রথম প্রকাশিত রচনা বাউন্ডেলের আত্মকাহিনী, একটা ছোট গল্প। আর নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি। এই মুক্তি প্রকাশিত হলো কোথায়? জি, মুসলিম ভারত পত্রিকায়। মুসলিম ভারত। জি, তাহলে প্রথম প্রকাশিত রচনা হলো বাউন্ডেলের আত্মকাহিনী, একটু ছোট গল্প। আর প্রথম ওই একই বঙ্গাব্দ 1326 বঙ্গাব্দ, একই বছরের 2 মাস পরে আর কি প্রথম কবিতা মুক্তি 1326 বঙ্গাব্দে মুসলিম ভারত পত্রিকায় নজরুলের প্রথম প্রকাশিত কবিতা প্রকাশিত হলো। এটিও প্রকাশিত হয়ে গেলে এরপর নজরুলকে আর পায় কে? নজরুল তো একেবারে খুশিতে আত্মহারা, লেখা যেখানে দিচ্ছেন সেখানে ছাপা হচ্ছে। এইভাবে তিনি তখন বিভিন্ন পত্রপত্রিকায়, সেই সময় যে সমস্ত সবুজপত্র, সওগাত, মুসলিম ভারত, জি সেই সময় যত পত্রিকা ছিল, সেই সব মিহির, ঠিক আছে, এই সমস্ত পত্রিকা লেখালেখি দিতে থাকে। এইরকম লেখালেখি চলতে থাকলো তার। কিন্তু এর মধ্যে হঠাৎ করে কি বাঙালি রেজিমেন্ট ভেঙে দিল। যুদ্ধ তো শেষ হয়ে গেছে আগেই, অযথা এই বাঙালিদেরকে বেতন দিয়ে পুষে লাভ কি? কারণ যুদ্ধ শেষ হয়ে গেছে 19 সালেই। তখন কি করা হলো? বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হলো, যে তোমরা যার যার বাড়ি শেষে যাও, তোমাদের এটা তো অস্থায়ী পার্ট টাইমার যোদ্ধা, এদেরকে ভেঙে দিলে। এবার নজরুল কি করবে? আর যুদ্ধ যখন ভেঙে দিল তখন ওখান থেকে চলে গেল কোথায়? প্রথমে বাড়ি গেল, চুরুলিয়া গেল। চুরুলিয়া গিয়ে তোর কাজ নাই, কি করবে? বড় হয়ে গেছে, এখন তার বসে বসে ওই লেটোর দলে গান গেয়ে আর ওই মসজিদে ঝাড়ু মোছা করে হবে না। চলে এলো কলকাতায়। কোথায় চলে এলো? কলকাতায়। ওই যে বন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়, মনে আছে? ওই যে স্কুলের বন্ধু তার শৈলজানন্দ মুখোপাধ্যায় কলকাতায় থাকতো। তো সেখানে কলকাতার এক মেসে বোর্ডিংয়ে উঠলো শৈলজানন্দ, যেখানে থাকতো নজরুল সেখানে উঠলো। উঠার 3-4 দিন পরে ওই বোর্ডিংয়ে একটা আন্দোলন শুরু হয়ে গেল, যে যুদ্ধ ফেরত মুসলমানকে এই ম্যাচে হিন্দুদের, আগের যুগে কিন্তু ছোঁয়াছুঁয়ির ব্যাপার, এই যে যুদ্ধ ফেরত মুসলমান, এই মুসলমানকে আমাদের এখানে রাখা হবে না, কি করা যাবে? শৈলজানন্দ তখন তাকে নিয়ে গিয়ে কলকাতার যে বঙ্গীয় মুসলিম সাহিত্য পরিষদ ছিল, বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি, বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি, সেখানে নিয়ে গেল যে মুসলমান নজরুলের হাতে একটা গতি হবে। শৈলজানন্দ মুখোপাধ্যায় নজরুলকে নিয়ে গেল কোথায়? বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে, যে ওখানে গিয়ে পরিচয় করে দিল যে ইনি কবি, ইনার একজন মুসলমান। তো যাক, ওখানে তার একটা ব্যবস্থা হলো, একটা জায়গা তিনি থাকার জন্য পেলেন। বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসের পাশে একটা মেস ছিল, সেখানে থাকতে পারলেন। এবং তার রুমমেট হলো মুজাফফর আহমেদ, কমরেড মুজাফফর আহমদ, রুমমেট কমরেড মুজাফফর আহমদ। তো কমরেড মুজাফফর আহমদ এর সঙ্গে থাকলেন। এবার ওখানকার কিছু পত্র পত্রিকা একটু টুকটাক লেখালেখি করছেন, ছোটখাটো কবিতা লিখছেন, সম্পাদকীয় লিখছেন, ঠিক আছে। আর চাকরির চেষ্টা করছেন নজরুল, কলকাতায় বসে লেখালেখি করছেন। কিন্তু ওই যে গ্রামে দুঃখী মা, তার মায়ের অভাব ঘোষাতে চাকরির বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে থাকলেন। তো এইভাবে দিন যায়, মাস যায়। এরপরে 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ, 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ, নজরুল রাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল নজরুলের। এইবার নজরুল, কমরেড মুজাফফর আহমেদ রুমমেট ঘুমাচ্ছে,
বুঝতে পারলেন? তো নজরুলের ঘুম ভেঙে গেল, নজরুল উঠে বসলেন, কবিতা লেখা শুরু করলেন। মাঝরাত থেকে লেখা শুরু করলেন। মাঝরাতের পরে, দ্বীপ্রহরের পরে, তারিখটা নিয়ে অনেকেই বিভ্রান্ত। তো যাক, ডিসেম্বরের শেষ সপ্তাহে কেউ কেউ বলেছেন 28 ডিসেম্বর, কেউ বলেছেন 30শে ডিসেম্বর। যাই হোক, মধ্যরাতের পর নজরুল একটি কবিতা লিখলেন। সারা